আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। বগুড়ায় ফুটপাথ ও ফ্লাইওভারের নিচে অবৈধ দোকান বসিয়ে চাঁদা আদায়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে। গুমের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতেন না দেশে কোনো মানুষ গুম হয়েছে কিনা, শুনানিতে দাবি আইনজীবীর। এভারকেয়ারে শুয়ে বাংলাদেশের রাজনীতি, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া ও শরীফ ওসমান বিন হাদি। 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। বগুড়ায় ফুটপাথ ও ফ্লাইওভারের নিচে অবৈধ দোকান বসিয়ে চাঁদা আদায়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে। বগুড়ায় বাজার ইজারার নামে মহাসড়ক সংলগ্ন ফুটপাথ ও ফ্লাইওভারের নিচে অবৈধ দোকান বসিয়ে প্রতিদিন হাজার হাজার টাকা চাঁদা আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে বগুড়া শহর বিএনপির একজন প্রভাবশালী নেতার বিরুদ্ধে। এই নেতার নাম সাইদুল ইসলাম সায়েদ। তিনি বগুড়া শহর বিএনপির ১৩ নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে পরিচিত। জানা গেছে, বগুড়া পৌরসভা থেকে ৩ মাথা রেলগেট বাজার ইজারা নিয়েছেন সাইদুল ইসলাম সায়েদ, কিন্তু ইজারার শর্ত ভঙ্গ করে তিনি বাজারের নির্ধারিত সীমানার বাইরে মহাসড়ক সংলগ্ন ফুটপাত এবং ফ্লাইওভারের নিচে সরকারি জায়গায় অবৈধভাবে দোকান বসানোর সুযোগ করে দিয়েছেন। প্রতিদিন প্রতিটি অস্থায়ী দোকান থেকে তিনি নিয়মিত ৩০ টাকা হারে চাঁদা বা টোল নিচ্ছেন বলে একাধিক দোকানদার অভিযোগ করেছেন। এই বিষয়ে জানতে চাইলে ফ্লাইওভারের নিচে দোকান বসানো একাধিক ক্ষুদ্র ব্যবসায়ী জানান, ফুটপাথ ও ফ্লাইওভারের নিচে অস্থায়ী দোকান বসানোর অনুমতি পেতে এবং প্রতিদিন নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যেতে ইজারাদারের নিয়োজিত লোকজনকে দৈনিক ৩০ টাকা করে চাঁদা দিতে হচ্ছে। ইজারাদারের লোকজন পৌরসভার একটি রসিদ দিয়ে এই চাঁদা নিলেও রসিদে টাকার অঙ্ক উল্লেখ করা থাকে না। ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ, কেউ টাকা দিতে অস্বীকৃতি জানালে বা প্রতিবাদ করলে দোকান সরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়, এমনকি বিভিন্নভাবে হয়রানি করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্ষুদ্র ব্যবসায়ী হতাশার সঙ্গে বলেন, আমরা নিয়ম মেনে দোকান করতে চাই, কিন্তু প্রতিদিন নির্দিষ্ট অঙ্কের এই টাকা না দিলে ব্যবসা করতে দেওয়া হয় না। তবে এই বিষয়ে ইজারাদার ও বিএনপি নেতা সাইদুল ইসলাম সায়েদ বলেন, তিনি ৫ লাখ টাকায় বাজার ইজারা নিয়েছেন, কিন্তু পৌরসভা থেকে বাজারের সঠিক অবস্থান চিহ্নিত করে দেওয়া হয়নি। তিনি আরও দাবি করেন, আয়কর, ভ্যাট ও অন্যান্য খরচ মিলিয়ে তার প্রায় ৬ লাখ টাকা বিনিয়োগ হয়েছে। বাজারের স্থান নির্ধারণ করা না থাকায় এবং বিনিয়োগ করা এই অর্থ তুলতে ফুটপাত এবং ফ্লাইওভারের নিচে বসা দোকানগুলো থেকেও ইজারার টাকা তুলতে হয়। এদিকে এই অবৈধ কর্মকাণ্ডের বিষয়ে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, মহাসড়কের পাশের ফুটপাত এবং ফ্লাইওভারের নিচে এভাবে দোকান বসানোর কারণে প্রতিনিয়ত বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। হাইওয়ে পুলিশ এর আগেও বেশ কয়েকবার এই ধরনের অবৈধ দোকান উচ্ছেদ করেছে। জননিরাপত্তা নিশ্চিত করতে শিগগিরই আবারও একটি উচ্ছেদ অভিযান চালানো হবে। এই অভিযান স্থানীয় বিএনপির প্রভাবশালী নেতার অবৈধ চাঁদাবাজি বন্ধ করতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। গুমের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতেন না দেশে কোনো মানুষ গুম হয়েছে কিনা, শুনানিতে দাবি আইনজীবীর। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দেশে কোনো মানুষ গুম হয়েছে কিনা সেই বিষয়ে তিনি অবগত ছিলেন না। তার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানির সময় এমনটাই দাবি করেছেন। আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম করে নির্যাতনের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধ মামলায় গতকাল আনুষ্ঠানিক অভিযোগ থেকে শেখ হাসিনাকে অব্যাহতি চেয়ে করা আবেদনের উপর এই শুনানি হয়। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই শুনানি গ্রহণ করেন। শুনানিতে আইনজীবী আমির হোসেন জোর দিয়ে বলেন, প্রসিকিউশনের বক্তব্য হল সাবেক প্রধানমন্ত্রী নাকি সব অপরাধের মূল হোতা এবং সব অপরাধের সূতিকাগার। তাদের কথা মতো শেখ হাসিনার নির্দেশেই নাকি সকল গুম হয়েছিল এবং কোনো কোনো গুমের ঘটনা তার সরাসরি নির্দেশনা ছিল। তবে এই সমস্ত অভিযোগের সপক্ষে প্রসিকিউশন কোনো লিখিত প্রমাণ বা কাগজপত্র দেখাতে পারেনি। কারণ হিসেবে আমির হোসেন দাবি করেন, শেখ হাসিনা কখনোই গুম বা অপহরণের নির্দেশ দেননি, এমনকি দেশে কোনো গুম হয়েছে কিনা সেই বিষয়েও তিনি জানতেন না। এ সময় ট্রাইব্যুনাল আইনজীবীর দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেন এবং বলেন, রাষ্ট্রের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি এসব অপরাধের দায় কোনোভাবেই এড়াতে পারেন না। রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে এমন বড় ধরনের অপরাধের
দায়ভার সম্পূর্ণভাবে তার উপর বর্তায়। জবাবে আইনজীবী আমির হোসেন বলেন, একটা দেশে বহু অপরাধের ঘটনা ঘটে, সবকিছু তো আর দেশের সর্বোচ্চ নেতার নলেজে বা জানা থাকার কথা নয়। এছাড়া তার সরকারের সময়কালে গুম বা নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি। এই সমস্ত অভিযোগ কেবলই প্রোপাগান্ডা। তিনি আবারও জোর দিয়ে বলেন, যেহেতু প্রসিকিউশন এই মামলায় কোনো দালিলিক কাগজপত্র বা বিশ্বাসযোগ্য প্রমাণ দেখাতে পারেনি, ফলে এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ থেকে শেখ হাসিনা অব্যাহতি পেতে পারেন। দেশের বহু মানুষ এই মামলার দিকে তাকিয়ে আছে এবং ট্রাইব্যুনালের চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এভারকেয়ারের শুয়ে বাংলাদেশের রাজনীতি, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া ও শরীফ ওসমান বিন হাদি। 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল এখন বাংলাদেশের রাজনীতির মূল স্নায়ু কেন্দ্রে পরিণত হয়েছে। আপাত দৃষ্টিতে একটি চিকিৎসালয় হলেও এই মুহূর্তে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ এবং করোনারি কেয়ার ইউনিটের ভারী কাচের দরজার ওপাশেই ঝুলে আছে পুরো দেশের রাজনীতির বর্তমান এবং অনাগত ভবিষ্যৎ। হাসপাতালের বাইরে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা বলয়, গণমাধ্যম কর্মীদের ভিড় এবং উৎকণ্ঠা নিয়ে সাধারণ মানুষের অপেক্ষা, সব মিলিয়ে তৈরি হয়েছে এক থমথমে পরিবেশ। এই ভবনের ভিতরে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন দেশের রাজনীতির দুই মেরুর দুই প্রতিনিধি। একদিকে আছেন দেশের সবচেয়ে প্রবীণ এবং জনপ্রিয় নেত্রী, আপোষমুক্ত হিসেবে খ্যাত বেগম খালেদা জিয়া। অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানের তরুণ তুর্কি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদি। দুই প্রজন্মের দুই লড়াকু সৈনিকের এই অসুস্থতা যেন এক অদৃষ্ট সুতোয় গেঁথে ফেলেছে পুরো বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রকে। রাজনৈতিক বৌদ্ধরা মনে করছেন, শরীফ ওসমান বিন হাদির উপর এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ, যার মূল লক্ষ্য হল ত্রয়োদশ নির্বাচনকে বানচাল করা অথবা পুরো পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলা। তফসিল ঘোষণার ঠিক দিন পরই এমন একজন হাই প্রোফাইল নেতার উপর হামলার ঘটনা ভোটার এবং প্রার্থীদের মধ্যে বড় ধরনের ভীতি সঞ্চার করার জন্য যথেষ্ট। অনেকে ধারণা করছেন, একটি বিশেষ মহল বা তৃতীয় পক্ষ চায় না যে বাংলাদেশে গণতন্ত্রের ধারা অব্যাহত থাকুক। তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। বিশ্লেষকদের মতে এই হামলা দেশের রাজনৈতিক ইতিহাসের পুরনো ক্ষতের কথা মনে করিয়ে দেয়। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পারলে শারীরিকভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার প্রবণতা বরাবরই প্রবল। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বিএনপির পক্ষ থেকে একটি ঐতিহাসিক ঘোষণা এসেছে। আগামী 25 ডিসেম্বর দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ফেরার ঘোষণা দলীয় কর্মীদের মধ্যে যেমন আনন্দের বন্যা বইয়ে দিয়েছে, তেমনি শরীফ ওসমান বিন হাদির উপর হামলার ঘটনা তাদের মনে গভীর শঙ্কারও জন্ম দিয়েছে। তারেক রহমান এমন এক সময়ে দেশে ফিরছেন যখন দেশের রাজনীতি এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। তার মা বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সঙ্গে লড়ছেন এবং রাজনৈতিক প্রতিপক্ষরা গুপ্ত হত্যার পথ বেছে নিয়েছে বলে মনে হচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, ওসমান বিন হাদির উপর হামলাটি তারেক রহমানের জন্য একটি পরোক্ষ সতর্কবার্তা হতে পারে। তাকে দেশে ফেরা থেকে বিরত রাখা বা দেশে ফিরলে তার নিরাপত্তা বিঘ্নিত করা ষড়যন্ত্রকারীদের মূল লক্ষ্য হতে পারে। তবে দলের জ্যেষ্ঠ নেতারা বলছেন, জীবনের ঝুঁকি আছে জেনেও একজন নেতাকে তার কর্মীদের জন্য এবং দেশের মানুষের জন্য ফিরে আসতে হয়। ঠিক যেমন বেনজির ভুট্টো মৃত্যুর ঝুঁকি নিয়েও পাকিস্তানে ফিরেছিলেন, তারেক রহমানও তেমনি গণতন্ত্র পুনরুদ্ধারের চূড়ান্ত লড়াইয়ে সরাসরি উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তার নিরাপত্তার বিষয়টি এখন কেবল বিএনপি নয়, অন্তর্বর্তী সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। 25 ডিসেম্বর তারেক রহমানের বিমান যখন ঢাকার মাটিতে স্পর্শ করবে, তখন দেশের রাজনৈতিক তাপমাত্রা কোথায় গিয়ে ঠেকবে তা এখন দেখার বিষয়। সারা দেশের 17 কোটি মানুষের চোখ এখন এভারকেয়ারের দিকে। প্রতিটি মুহূর্ত কাটছে গভীর উৎকণ্ঠায়। এখান থেকে আসা এক একটি সংবাদ নির্ধারণ করবে আগামী দিনের বাংলাদেশের গতিপথ। বেগম খালেদা জিয়া কি সুস্থ হয়ে ফিরে আসবেন? শরীফ ওসমান বিন হাদি কি আবারও রাজপথে গর্জে উঠবেন, নাকি কোনো দুঃসংবাদ পুরো দেশকে স্তব্ধ করে দেবে? নির্বাচনমুখী বাংলাদেশে এমন চরম অনিশ্চয়তা কাম্য ছিল না। তবে বাস্তবতা হলো, পুরো জাতি এখন এক অদৃষ্ট সুতোয় ঝুলে আছে, যার এক প্রান্ত এভারকেয়ারের সিসিইউ, আইসিইউ আর অন্য প্রান্ত অনাগত ভবিষ্যৎ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।